আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো এবং বাসায় অনলাইনের ক্লাসগুলো নিয়মিত দেখছো এবং সেগুলো এক্সারসাইজ দেখে দেখে সেগুলো অনুশীলন করছো। আমি ফেরদৌস আহমেদ, সহকারী শিক্ষক ইংরেজি, আমিনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, চিরিবন্দর, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমি ভয়েস চেঞ্জ সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। এই প্রেক্ষিতে আজকে আমার ষষ্ঠ ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ যে আজকেও আমি তোমাদের সুবিধার্থে আমার হোয়াইট বোর্ডের মধ্যে আগে থেকেই কিছু লিখে রেখেছি, কিছু নিয়ম এবং কিছু উদাহরণ লিখে রেখেছি, যাতে আমাদের লিখতে আমাদের সময়টা যাতে আমরা ব্যয় না হয়, আমাদের যাতে বিশ্লেষণে আমরা যাতে সময়টা বেশি পাই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আজকেও আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে আমাদের আলোচনা আসলে চলতেছিল। আজকে অ্যাসার্টিভ এবং আরও আনুষঙ্গিক কিছু নিয়ে আলোচনা করব। এরপরে ক্লাসটা আমি তোমাদের ইন্টারোগেটিভ নিব। তো আজকে দেখা যাক অ্যাসার্টিভ সম্পর্কে আমাদের কিছু আলোচনা এবং অন্যান্য বিষয় নিয়ে কিছু আলোচনা আমরা করব। তো দেখি আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছ আমি এখানে তিনটা পোর্শন আমি করে রাখছি। তিনটা পোর্শনের মধ্যে প্রথম যে পোর্শনটা আছে সেই পোর্শনে দেখো এখানে প্রথমে লিখে রাখছি আমাদের অ্যাক্টিভ থেকে যদি আমাদের প্যাসিভ পড়তে হয়, তাহলে অ্যাক্টিভে যদি কগনেট অবজেক্ট যদি থাকে, অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্সটাতে যদি কগনেট অবজেক্ট যদি থাকে, অর্থাৎ ভার্ব ও অবজেক্ট একই ধরনের। কগনেট অবজেক্ট মানে সেই অবজেক্টগুলো যেগুলো ভার্ব এবং অবজেক্ট একই টাইপের হবে, একই ধরনের হবে। এটা আসলে প্যাসিভ করার জন্য আসলে আলাদা কোনো নিয়ম নাই, অ্যাসার্টিভের মতনই আমরা সাধারণভাবে আমরা যেভাবে এর আগে প্যাসিভ করেছি সেভাবে, শুধুমাত্র এখানে তোমাদেরকে বলে দেওয়া ভালো, এই কারণেই আসলে এই জিনিসটাকে লেখা হয়েছে যে যেহেতু এটা ভার্ব এবং অবজেক্টটা একই ধরনের হয়, এই কারণে আমরা আসলে কগনিট অবজেক্টটা নিয়ে আলোচনা করলাম একটু। দেখো এখানে প্যাসিভ করার নিয়মটা হইতেছে সাধারণ নিয়মের মতনই কগনেট অবজেক্টটি সাবজেক্ট হিসাবে বসে। দেখো এখানে আমি উদাহরণ হিসাবে লিখে রেখেছি হি র্যান এ রেস। আমরা এটা পাস্ট ইনডিফিনিটে লিখেছি। দেখো এখানে র্যান, এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটু লাল কালার দিয়ে এখানে আমি একটু গোল করে দিয়েছি ভার্বটার মধ্যে, এবং এইখানে রেসটার মধ্যেও আমি গোল করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। দেখো র্যান এবং রেস কিন্তু একই ধরনের, দৌড়, এই যে দৌড়। তো আমরা আসলে এই কারণে আমরা বুঝলাম যে এটা আসলে এই যে এটাই আমাদের কগনেট অবজেক্ট, এই যে রেসটা আসলে কগনেট ভার্বের সাথে মিল আছে। আচ্ছা, দেখো তাহলে আমরা এখন প্যাসিভ করলাম কিভাবে, একদম সাধারণ নিয়মে। এর এস আমাদের এই যে এখানে আমাদের যেহেতু আমাদের আর্টিকেলটা আমাদের তো অবশ্যই সাথে নিতে হবে, এটা আমাদের পুরোটাই আসলে কগনেট অবজেক্ট। এখানে আমার গোল দেওয়াটা আসলে গোলটা আমাকে এইভাবেই দিতে হতো, তাহলে হয়তো ভালো হতো। আসলে মূলটা হইতেছে রেসটা, এটাই অবজেক্ট। নেওয়ার সময় আমাকে এ রেস এটা তো আমাকে নিতেই হবে। তাহলে আমরা দেখলাম যে এ রেসটা আমাদের সাবজেক্ট হিসেবে এখানে বসলো। আর যেহেতু এটা আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এই কারণে তোমরা জানো ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে আমাকে সাবজেক্ট অনুযায়ী ওয়াস বসাইতে হয়। যেহেতু রেস, এই কারণে ওয়াস, এই ভার্বটা যায়, এই কারণে আমি এখানে ওয়াস নিয়েছি। আচ্ছা, তোমরা জানো রান আর এটা হইতেছে এর পাস্ট পার্টিসিপেল ফর্ম, রান বসাইছি। গতানুগতিকভাবে আমরা বাই বসাইছি এবং হিয়ের সাবজেক্টিভ ফ্রম হি এবং এর অবজেক্টিভ ফ্রম হিম, আমি এখানে হিমটা নিয়েছি। এভাবে আমরা কগনেট অবজেক্ট যদি থাকে সেন্টেন্সের মধ্যে, এভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। দ্বিতীয় পোর্শনটাতে বা দ্বিতীয় ভাগটাতে আমরা দেখতে পাচ্ছি, তোমরা দেখো এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন যদি অবজেক্ট হিসাবে থাকে, কোনো সেন্টেন্সের মধ্যে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো অবজেক্ট হিসেবে থাকতে পারে, এরকম সেন্টেন্সও আমরা দেখি, পরীক্ষায় দেখি। সেক্ষেত্রে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা কিভাবে করব। দেখো এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাকে প্যাসিভে যেই করতে হয়, অ্যাক্টিভের সাবজেক্ট এবং অবজেক্ট প্যাসিভ করার সময় কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের সাবজেক্ট, অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের অবজেক্ট।
শুধু টেন্স অনুযায়ী ভার্বের পরিবর্তন হয়, শুধু টেন্স অনুযায়ী ভার্বের পরিবর্তন হবে। দেখো এখানে আমি সুন্দরভাবে আগে থেকেই এখানে উদাহরণ বা এক্সাম্পল লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে। দেখো এখানে প্রথম যে অ্যাক্টিভ সেন্টেন্সটা আমরা নিয়েছি, দ্য ওল্ড ওম্যান ওয়ার্কড হারসেলফ, অর্থাৎ বৃদ্ধ মহিলাটি নিজে নিজেই কাজ করতো। আচ্ছা, এখানে আমি একটা পাস্ট টেন্স দিয়েছি, এটা প্রেজেন্টও হতে পারে, তো আমি পাস্ট টেন্স দিয়েছি। দেখো দ্য ওল্ড ওম্যান আমাদের এই প্যাসিভ করার জন্য আমাদের, আচ্ছা তার আগে বলে দিয়ে এইখানে দেখো হারসেলফ, এই জায়গায় আমি একটা গোল চিহ্ন দিয়েছি, এবং রিফ্লেক্সিভ প্রোনাউন যে এটা আমরা জানি, রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো এই বোঝাই যাচ্ছে যে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। আর এই রিফ্লেক্সিভ প্রোনাউনটাও তোমরা জানো, তোমাদের সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে আমি এর আগের ক্লাসে আলোচনা করেছি, এবং সাবজেক্ট অবজেক্ট সম্পর্কে ধারণাগুলোকে আমি কনসেপ্টগুলো যেগুলো সেগুলো ক্লিয়ার করেছি। তোমরা জানো যে প্রোনাউন ব্যতীত নাউন এবং প্রোনাউন ব্যতীত অবজেক্ট কখনোই হতে পারে না, যেহেতু রিফ্লেক্সিভ প্রোনাউন সে অবজেক্ট হওয়ার ক্ষমতা রাখে। তো দেখো এইখানে কিন্তু আমাদের এইখানে হারসেলফ এগুলো কিন্তু এখন আমাদের সাবজেক্টে পরিণত করা যাবে না, কারণ রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অবজেক্ট যদি থাকে তাহলে ভয়েস চেঞ্জ করার সময় আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট অক্ষত অবস্থা থাকতে হবে, এবং টেন্স অনুযায়ী আমাদের ওখানে অক্সিলারি নিতে হবে। তাহলে আমরা দ্য ওল্ড ওম্যান এটাকে আমরা সাবজেক্টে রাখলাম, দ্য ওল্ড ওম্যান। এখানে আমাদের যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, এই কারণে আমরা এখানে ওয়াজ ব্যবহার করলাম। তোমরা জানো পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের সাথে ওয়াজ বসে, আমি আবার বললাম আর কি, ওয়াজ দিলাম। ওয়ার্কের পাস্ট পার্টিসিপেল ওয়ার্ক, তোমাদেরকে এর আগেও বলেছি অনেকগুলো ভার্ব আছে যেগুলো ভার্বগুলোর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্মগুলো একই হয়। ওয়ার্ক নিলাম, গতানুগতিকভাবে বাই নিলাম, এবং হারসেলফ দেখো অবজেক্ট ফ্রমই রয়ে গেছে। আমার মনে হয় এই জিনিসটা তোমাদের কাছে অনেক সহজ মনে হয়েছে। আচ্ছা, এরপরে যে জিনিসটা বলবো এটাও তোমরা এর আগে হয়তো দেখে গেছো। আচ্ছা, কোয়াসি প্যাসিভ, এরপরের আলোচনা। দেখো এই পোর্শনে আমি দুইটা কথা লিখে রেখেছি, দুইটাই কোয়াসি প্যাসিভ। আমার ইন্ডিকেটরের দিকে তুমি লক্ষ্য করো, এই যে এই পোর্শনের এই কথাটি দুইটাই কোয়াসি প্যাসিভ নিয়ে আলোচনা। প্রথমটি দেখো, প্রথম পোর্শনে যে আমরা লিখে রেখেছি কমপ্লিমেন্ট যুক্ত কোয়াসি প্যাসিভ ভার্ব, আসলে কমপ্লিমেন্ট যুক্ত কোয়াসি প্যাসিভ ভার্ব যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ কোয়াসি প্যাসিভ কি, আসলে কোয়াসি প্যাসিভ মানে তোমার অ্যাক্টিভ সেন্টেন্সটা দেখে মনে হবে যে আসলে ওইটা সাধারণ সেন্টেন্সের মতনই, কিন্তু অর্থগত দিক থেকে এটাকে তোমার মনে হবে যে এটা প্যাসিভ। তাহলে আমরা কি বুঝলাম যে কোয়াসি প্যাসিভ কি, অর্ধেক প্যাসিভ কীরকম, গঠনগতভাবে অ্যাক্টিভগতভাবে এটা সাধারণ সেন্টেন্সই, কিন্তু অর্থগতভাবে তখন এটাকে আমরা প্যাসিভের মতো মনে হবে, এটাকে আসলে কোয়াসি প্যাসিভ বলে। আচ্ছা, এই কোয়াসি প্যাসিভে যদি কি বলা হয়েছে, যদি কমপ্লিমেন্ট যুক্ত থাকে, তোমরা জানো কমপ্লিমেন্ট সম্পর্কে আমি এর আগেও বলেছি যে কমপ্লিমেন্ট হইতেছে কোনো কিছু পরিপূরক। তো আসলে কমপ্লিমেন্ট বলতে কি, এখানে সাবজেক্টের কমপ্লিমেন্ট, আসলে এখানে যদি আমি বলি তাহলে এখানে বলতে হবে যে সাবজেক্টের কমপ্লিমেন্ট যুক্ত কোয়াসি প্যাসিভ, সরি আমার মনে হয় ভুল হয়েছে, কোয়াসি প্যাসিভ ভার্বযুক্ত সেন্টেন্স। আচ্ছা, আমার মনে হয় একটু উদাহরণটা দেই, তাহলে তোমার মনে হয় এখানে জিনিসটা ক্লিয়ার হবে। সাবজেক্টের যে কমপ্লিমেন্ট সেটা যুক্ত ভার্ব, সাবজেক্টের আসলে কমপ্লিমেন্ট কি, এই যে দেখো দ্য বেড ফিলস সফট, এইখানে দেখো বেডের নিচে আমি একটা টান দিয়ে এখানে সাবজেক্ট লিখে রেখেছি এবং সফটটাকে কমপ্লিমেন্ট লিখে রেখেছি। এই যে সাবজেক্টের কমপ্লিমেন্ট যুক্ত এখানে ভার্ব আছে, এবং এটাকে দেখে অর্থগতভাবে আসলে এখানে আমাদের প্যাসিভ মনে হইতেছে, আসলে এটা অ্যাক্টিভ, এই কারণে এটার নাম হইতেছে কোয়াসি প্যাসিভ। আচ্ছা দেখো, সফট কি, বেডটাই আসলে সফট হচ্ছে বেডটাই, অর্থাৎ বিছানাটাই আসলে সফট। তো আমরা জানি যে অবজেক্ট হইতে হলে সাবজেক্ট থেকে সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস হইতে হবে, না তা না হলে এটা অবজেক্টের মধ্যে পড়বে না। তো আমরা যদি সাবজেক্টের সাথে একই রকম জিনিস দেখি যেটা আমাদের মিলে যায়, তো সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলতে পারবো। তো এই কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সফট কমপ্লিমেন্ট। আচ্ছা, এটা আমরা উদাহরণ দেখে জিনিসটা বুঝতে পারলাম। এখন এইটা আসলে কমপ্লিমেন্ট যুক্ত কোয়াসি প্যাসিভ প্যাসিভে পরিণত করার
মানে প্যাসিভে আমাদের রূপান্তরিত করার যে নিয়মগুলো এখানে দেখো, এখানে আমি লিখে রেখেছি। আসলে কয়েকভাবে করা যায়, হ্যাঁ। এখানে প্রথম একটা নিয়ম এবং দ্বিতীয় একটা নিয়ম আমি লিখে রেখেছি। দেখো, প্রথমটি সাবজেক্ট অপরিবর্তিত থাকে, সাবজেক্ট অপরিবর্তিত থাকে, টেন্স ও সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি বসবে। টেন্স যেরকমভাবে হবে অক্সিলারি সেরকমভাবে হবে, প্লাস কমপ্লিমেন্ট বসবে। আমাদের এই সেন্টেন্সটা যদি চিন্তা করো তাহলে সাবজেক্ট অপরিবর্তিত থাকবে মানে বেডটি আমাদের অপরিবর্তিত থাকবে। টেন্স অনুযায়ী টেন্স ও সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি। টেন্স যেরকম হবে প্রেজেন্ট ইনডিফিনিট হলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিটের অক্সিলারি আমরা ব্যবহার করব, এবং সেটা যে সাবজেক্ট অনুযায়ী অক্সিলারিটা অবশ্যই বসাইতে হবে। অর্থাৎ হিয়ের সাথে যদি আমরা একই হিয়ের সাথে শিয়ের সাথে আমরা দের সাথে সবগুলো তো আলাদা আলাদা অক্সিলারি ব্যবহার হয়, তাই না? সব তো একই অক্সিলারি ব্যবহার হবে না। দেখো এইখানে, আচ্ছা, তারপরে কী করব, কমপ্লিমেন্টটা বসার পরে হোয়েন অথবা ইফ দিয়ে আমরা করতে পারি, দুইভাবে করতে পারি। হোয়েন দিয়ে করতে পারি, ইফ দিয়েও করতে পারি। যোগ, এইখানে যোগ চিহ্ন দেওয়ার পর আর কিছু বলিনি, এরপরে যোগ চিহ্ন দেওয়ার পরে আরও কিছু আমাকে করতে হবে। সেটা হইতেছে সাবজেক্টের একটা, যদি সাবজেক্টের একটা প্রোনাউন ফর্ম আমার ওখানে আনতে হবে। সাবজেক্টের একটা প্রোনাউন ফর্ম দেখি আমরা এখানে। আচ্ছা, এইখানে দ্য বেড, এখন আমরা একটু উদাহরণে যাই, এক্সাম্পলে যাই, তাহলে আমরা জিনিসটাকে একটু পরিষ্কার হতে পারবো। এখন আমরা আবার সেই পূর্বের উদাহরণে আমরা চলে এসেছি। দ্য বেড ফিলস সফট, এইটার আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করেছি দেখো। দ্য বেড ইজ সফট, ইজ কেন হয়েছে দেখো, এখানে দ্য বেডের পর এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ফিলের পরে আমি এস দিয়েছি। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তোমরা জানো যে ভয়েস চেঞ্জ করার সময় অক্সিলারি আমাদের এমিসার বসে, তা দ্য বেডের সাথে ইস, এই অক্সিলারিটা যায়, এই কারণে আমরা ইস নিয়েছি। এরপরে আমাদের কি দেখো, অক্সিলারি নেওয়া হয়েছে, এরপর আমাদের কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট আমাদের কি সফট, কমপ্লিমেন্টটা আমাদের সফটটা আমরা এখানে বসিয়েছি। দেখো, হোয়েন অথবা ইফের মধ্যে আমরা যে কোনো একটি নিয়েছি, তো আমি এখানে ইফ ব্যবহার করেছি। এরপরে দেখো, সাবজেক্টের যে প্রোনাউন ফর্ম সেটা আমরা এখানে বসিয়েছি। সাবজেক্ট দ্য বেড, বেড একটা বস্তু, এর প্রোনাউন ফর্ম, অর্থাৎ এর যদি আমি করি তো এখানে ইড আসে, তো ইড নিয়েছি। এরপরে আমাকে যে কাজটা করতে হবে, যে এই যে ইটের পর ইট ইজ, যদি এখানে প্লুরাল ফর্ম থাকতো তাহলে এখানে আমাকে দে আর, অর্থাৎ আমার সাবজেক্ট অনুযায়ী এইখানে আমার তোমার প্রোনাউন ফর্ম এবং এইখানে সেই অনুযায়ী আমার ভার্বটি বসবে। ভার্বটি তো আমার যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এইখানে যদি আমরা এই জায়গাটাতে যদি আমাদের ওয়াজ করতে হতো, এইটা যদি আমি পাস্ট ফর্মে করতাম, অ্যাক্টিভ সেন্টেন্সটা যদি পাস্ট ইনডিফিনিটে থাকতো, তাহলে আমাকে এইখানে ওয়াজ ব্যবহার করতে হতো, তাহলে আমার এইখানে ওয়াজ ব্যবহার করতে হতো আমাকে, তাহলে এই জায়গাতেও ওয়াজ ব্যবহার করতে হতো। তাহলে আমার বলতে হলো যে এইখানে আমার এরপর ইফের পরে আমার সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ অ্যাক্টিভের বা আমি এখানে যেহেতু প্যাসিভের সাবজেক্টটা পরিবর্তন হয় না, সেটার সাবজেক্টের প্রোনাউন ফর্ম ব্যবহার করলাম। এরপরে আমরা টেন্স অনুযায়ী এখানে আবার একটা অক্সিলারি ব্যবহার করলাম। অক্সিলারি ব্যবহার করার পরে আমরা এখানে যে আমাদের মূল ভার্বটা, তোমরা জানো ভয়েস চেঞ্জ করতে গেলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল অবশ্যই লাগবেই। আমরা এই যে ফিলের পাস্ট পার্টিসিপেল ফর্ম ফেল্ট ব্যবহার করেছি। আমার মনে হয় আরেকটা উদাহরণ দিলে তোমাদের ভালো হয়, এই জন্য আমি আরেকটি উদাহরণ লিখে রেখেছি। দেখো, দ্য গার্ল লুকস সুইট, দ্য গার্ল লুকস, দ্য গার্লস এখানে সাবজেক্ট, হ্যাঁ। আচ্ছা, এইখানে আমার মনে হয় এটা কমপ্লিমেন্ট, এই কথাটা তোমাদের আর বুঝতে বাকি রইল না, কেননা সুইটটাকে, সুইটটা তো গার্ল, অর্থাৎ গার্লস এবং সুইট দুইটা একই জিনিস, মানে গার্লসটাই সুইট, দুইটা ভিন্ন জিনিস নয়, যার কারণে সে কমপ্লিমেন্ট। ভিন্ন জিনিস হলে সেটা আলাদা ব্যাপার, সেটা অবজেক্টে চলে যাচ্ছে, যেহেতু আমাদের কমপ্লিমেন্ট নিয়ে কাজ হচ্ছে। তাহলে দ্য গার্ল লুক সুইট, এটা আমরা কিভাবে করি দেখো, এখানে আমরা হোয়েন দিয়ে এবার দেখিয়েছি। আমার মনে হয় এখানে একটু আমার মিস্টেক হয়েছে, এখানে
দ্য গার্ল শব্দটা আমার এখানে লিখিনি, দ্য গার্ল, অর্থাৎ এই সাবজেক্টিভ ফর্মটি পরিবর্তন হবে না, সাবজেক্টিভ ফর্মটি সাবজেক্টই থাকবে, দ্য গার্ল। যেহেতু এটাও আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখেছি, তো দ্য গার্লের সাথে যেহেতু সিঙ্গুলার, এই কারণে আমি এখানে ইজ ব্যবহার করেছি, ইজটা যায়। এরপরে আমরা দেখো অক্সিলারির পর আমাদের কমপ্লিমেন্ট ব্যবহার করতে হবে। এখানে কমপ্লিমেন্ট হচ্ছে সুইট, আমরা সুইট ব্যবহার করছি। এরপরে আমাদের হোয়েন বা ইফের মধ্যে আমি হোয়েন নিয়েছি। দ্য গার্ল এর ফর্ম হইতেছে শি, আমরা শি ব্যবহার করেছি। এরপরে আমরা এর সাথে যেহেতু এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই কারণে আমরা এইখানে একই রকমভাবে আমরা নিয়েছি ইজ। এরপরে আমাদের যে মূল ভার্ব যে আছে লুক, লুকের পাস্ট পার্টিসিপেল করেছি লুকড। তোমরা মনে হয় পুরোপুরি বুঝতে পারছো। অর্থাৎ তাহলে কি দাঁড়ালো, দ্য গার্ল লুক সুইট, এইটার আমরা প্যাসিভ বললাম কীভাবে, দ্য গার্ল ইজ সুইট হোয়েন শি ইজ লুকড। তোমরা এইভাবে প্র্যাকটিসগুলো করবে। আচ্ছা, আরেকটা পদ্ধতিতে করা যায়, এই পদ্ধতি তোমরা আগে থেকে জানো, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল প্লাস কমপ্লিমেন্ট। দেখো এখানে আরেকটা পদ্ধতি তোমরা এটা সমাধান করতে পারো বা প্যাসিভ মুড করতে পারো, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল প্লাস কমপ্লিমেন্ট। দেখো এখানে হানি টেস্ট সুইট, এটা তোমরা ছোটো থেকেই দেখে আসছো, বইয়ে সবসময় এটা থাকে, এই জন্য এই উদাহরণটি আমি দিয়েছি। হানি টেস্ট সুইট। আচ্ছা, এটা আমরা কিভাবে করব, আমাদের সাবজেক্ট ফর্ম তো সাবজেক্টই থাকবে, তাই না? সাবজেক্ট তো পরিবর্তন হবে না, এটা এর আগে বলেছি। আচ্ছা, এইখানে আবার নতুন করে এখানে আমি লিখিনি, তাহলে হানি, এখানে আমরা হানি ব্যবহার করেছি। এরপরে আমরা কী বলে মূল আচ্ছা বি ভার্ব আমাদেরকে নিতে হবে, বি ভার্ব হানির সাথে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বি ভার্ব এখানে কি বসবে, ইজ বসবে, তাই না? এটা যদি আমরা যদি পাস্টে বা পাস্টে যদি থাকতো, তাহলে আমরা এখানে অন্য কিছু হয়তো ব্যবহার করতে পারতাম। তাহলে দেখো এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে বি ভার্ব আমরা জানি, বি ভার্ব সম্পর্কে আসলে নতুন কিছু বলার নাই। তো হানি ইজ টেস্টেড, কি বললাম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল, মূল ভার্ব টেস্ট, এখানে এস যুক্ত করেছি কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারণে এটি এস যুক্ত করেছি। হানি ইজ টেস্টেড, টেস্টের পাস্ট পার্টিসিপেল হইতেছে টেস্টেড। এরপরে আমরা কি ব্যবহার করেছি, এই যে এই সেন্টেন্সটির কমপ্লিমেন্ট হইতেছে সুইট। সুইটটা কি আলাদা কিছু? হানিটাই তো সুইট, অর্থাৎ মধুটাই তো মিষ্টি, অর্থাৎ আলাদা কিছু না। অতএব এই সেন্টেন্সের মধ্যে সুইট হইতেছে কমপ্লিমেন্ট। সো আমরা এই তিনভাবে আমরা কমপ্লিমেন্ট যুক্ত অ্যাক্টিভ সেন্টেন্সগুলোকে প্যাসিভে রূপান্তরিত করতে পারি। আচ্ছা, আরেকটা শেষে তোমরা দেখতে পাচ্ছ কমপ্লিমেন্ট বিহীন কোয়াসি প্যাসিভ ভার্ব যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ কমপ্লিমেন্ট যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কোয়াসি প্যাসিভ অ্যাক্টিভ সেন্টেন্সগুলোকে কীভাবে আমরা প্যাসিভে পরিণত করব। দেখো, সাবজেক্ট অপরিবর্তিত থাকে, এটা তো সাবজেক্ট অপরিবর্তিত থাকবে, তোমাদের কোয়াসি প্যাসিভ করতে গেলে সাবজেক্ট অপরিবর্তিত থাকবে, প্লাস টেন্স ও সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি বসবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসবে। আচ্ছা, কমপ্লিমেন্টবিহীন কোয়াসি প্যাসিভ চেনার আসলে উপায়টা হইতেছে, দেখো অ্যাক্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে একটা বি ভার্ব থাকে, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, আর কিছু থাকে না, অন্য কোনো কিছুই থাকে না। তো দেখো এইখানে তো তোমরা এই যে উদাহরণগুলো দেখলে সহজেই বুঝতে পারবা যে এটা তো আসলে কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, কিন্তু আসলে পুরোপুরি জিনিসটাকে আমরা, যেহেতু এখানে কোনো কমপ্লিমেন্ট নাই, কোনো অবজেক্ট কিছুই নাই এখানে, হ্যাঁ, এটা তোমার এইখানে কন্টিনিউয়াস ফর্মিং ঘটতেছে, কিন্তু এটা আসলে কোয়াসি প্যাসিভ। তোমরা এই স্ট্রাকচারগুলো দেখলে সাবজেক্ট প্লাস এখানে একটা বি ভার্ব থাকবে, প্লাস মূল ভার্বের সাথে আইএনজি থাকবে, এরকম তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা একটি কমপ্লিমেন্টবিহীন কোয়াসি প্যাসিভ অ্যাক্টিভ ফর্ম। এখন আমরা এটাকে প্যাসিভ করব কিভাবে, যেভাবে আমি এখানে লিখে রেখেছি। দেখো, সাবজেক্ট অপরিবর্তিত থাকবে, দা বুক, এখানে দা বুক আমরা অপরিবর্তিত রেখেছি। এরপরে দেখো ইজ, কি নিয়েছি, ইজ, কেন, এটা তো আসলে
কন্টিনিউয়াস ফর্ম গঠন করতেছে, এই কারণে আমরা এখানে নিয়েছি ইস। তোমরা জানো ইসের পর তোমরা জানো যে যখন আমরা কন্টিনিউয়াস করেছি তখন আমরা কি নিয়েছি, অক্সিলারি নিয়েছি বিং। কি অক্সিলারি নিয়েছিলাম? বিং। তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো আমরা এই কারণে আমরা এখানে নিলাম বিং। সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব ও পাস্ট পার্টিসিপেল ফর্ম। দেখো সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব অ্যান্ড সাবজেক্ট দ্য বুক এর সাথে ইজ, এর সাথে এই কারণে আমরা নিলাম যে কন্টিনিউয়াস ফর্মের কারণে আমরা বিং নিলাম। এরপরে শুধু আমাদের করতে হবে যে মূল ভার্বের সাথে আইএনজি, সেই মূল ভার্বটাকে আমাদের বের করে সেইখান থেকে আমাদের এটাকে পাস্ট পার্টিসিপেল করে দিতে হবে। তো এখানে আমরা প্রিন্টের পাস্ট পার্টিসিপেল প্রিন্টেড করেছি। তাহলে দ্য বুক ইজ বিং প্রিন্টেড। আচ্ছা, আরেকটা উদাহরণ আমি লিখে রেখেছি, সর্বশেষ উদাহরণ দেখো, দ্য কাউ ওয়াজ মিল্কিং। আমার মনে হয় এই বাক্যটিকে, এই সেন্টেন্সটিকে দেখে তোমরা এখন সহজেই চিনতে পারতেছো যে এটা একটি কমপ্লিমেন্টবিহীন কোয়াসিপেসিভ। তাহলে এটাকে আমরা ঠিক আগের মতনই কীভাবে আমরা প্যাসিভে পরিণত করব। দেখো, প্যাসিভে পরিণত করার জন্য সাবজেক্টটাকে ঠিক রেখেছি, দ্য কাউ। আমার মনে হয় বুঝতে পারতেছো কিনা, এখানে কাউ এটা COW, ওই সাবজেক্টটাকে আমরা সাবজেক্টই রেখেছি। দ্য কাউ ওয়াজ, যেহেতু এটা আমাদের ফার্স্ট কন্টিনিউয়াসের মধ্যে, পাস্ট কন্টিনিউয়াস ফর্মের মধ্যে আছে, আমরা বলেছি যে অ্যাক্টিভ ফর্মে এটা বি ভার্ব থাকবে, তারপরে বি ভার্বের পরে এটা ভার্বের সাথে আইএনজি যুক্ত অবস্থায়, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত অবস্থায় এই অ্যাক্টিভ সেন্টেন্সটি থাকবে। তো যেহেতু এটা কন্টিনিউয়াস ফর্ম গঠন করেছে, অতএব এখানে বিং অবশ্যই লাগবে। তাহলে দ্য কাউ ওয়াজ বিং। এখন মূল ভার্ব হচ্ছে এই মিল্কের পাস্ট পার্টিসিপেল ফর্ম মিল্ক করেছি, মিল্কের পাস্ট পার্টিসিপেল ফর্ম মিল্ক করেছি। তো এই ছিল আজকে আমার আলোচনা। কগনেট অবজেক্ট যদি থাকে, রিফ্লেক্সিভ প্রোনাউন যদি অবজেক্ট হিসাবে থাকে, কমপ্লিমেন্টযুক্ত কোয়াসিপেসিভ এবং কমপ্লিমেন্টবিহীন কোয়াসিপেসিভ যদি থাকে, এই সম্পর্কে তোমাদেরকে একটা মোটামুটি একটা সুন্দর আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা এই এক্সারসাইজগুলো দেখে দেখে, তোমাদের বইয়ের মধ্যে যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো বারবার করে বলতেছি, সেই এক্সারসাইজগুলো দেখে দেখে তোমরা সেগুলো প্র্যাকটিস করবে এবং এইখানে যে উদাহরণগুলো আছে সেগুলোর সাথে মিলিয়ে তোমরা প্র্যাকটিস করবে। তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে তোমাদের ডেভেলপমেন্ট আসবে। আর এই সময় তোমাদের বেশি বেশি আসলে বাসায় প্র্যাকটিস করা উচিত, যেহেতু প্রতিষ্ঠানসমূহগুলো বন্ধ আছে, এই সময় বাসায় প্র্যাকটিস করা আসলে বিকল্প কিছু নেই। নেক্সট ক্লাসে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করতেছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমরা পড়াশোনা চালিয়ে যাও, এই শুভকামনায় আমার পরের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।